ওকে, আজকে আমরা পড়বো হচ্ছে রসায়ন প্রথম পত্র, রাসায়নিক পরিবর্তন চতুর্থ অধ্যায়। এই অধ্যায় থেকে কি বলো, রেকর্ড অন করার পর আবার কি হয়েছে? ওকে ওকে, ঠিক আছে। ওকে ওকে ওকে, ঠিক আছে। ওকে, আমি তোমার কথা মাথায় রাখলাম। নেক্সট টাইম ওইভাবে করানো হবে। ওকে, ঠিক আছে, আজ থেকে হচ্ছে পরীক্ষা শুরু হবে। আজ থেকে নিয়মিত পরীক্ষা শুরু হবে। ওকে ওকে, দেখো, এখান থেকে যেটা বলবো হচ্ছে কি, গ্রিন কেমিস্ট্রির 12টি নীতি। গ্রিন কেমিস্ট্রির নীতি কয়টা? 12টি। গ্রিন কেমিস্ট্রি 12টি নীতি আছে। একে একে বলা হয় গিয়ে সবুজ রসায়ন। গ্রিন কেমিস্ট্রির অপর নাম হচ্ছে সবুজ রসায়ন। এখান থেকে যেটা পড়বা সেটা হচ্ছে কি, এই যে গ্রিন কেমিস্ট্রির যে 12টা নীতি আছে, এই 12টা নীতির নাম মুখস্থ রাখবা। 12টা নীতির নাম মুখস্থ রাখবা, এগুলো আমি বললাম না, তোমরা হচ্ছে 12টা নীতির নামটা মুখস্থ রাখবা। তারপরে দেখো, ক্রম দেখো, প্রথম ক্রম এটা কি? এটা হচ্ছে শূন্য ক্রম। শূন্য ক্রম, শূন্য ক্রম বিক্রিয়ার একক, বিক্রিয়ার বেগ ধ্রুবকের একক কত? মোল পার লিটার পার সেকেন্ড। সরাসরি মুখস্থ রাখবা। তারপর হচ্ছে প্রথম ক্রম। প্রথম ক্রম বিক্রিয়ার একক কি? প্রথম ক্রম বিক্রিয়ার একক হচ্ছে পার টাইম। পার টাইম। তারপর দেখো দ্বিতীয় ক্রম। দ্বিতীয় ক্রম বিক্রিয়ার এককটা কি? লিটার পার মোল পার সেকেন্ড। লিটার পার মোল পার সেকেন্ড। ওকে, এই জিনিসগুলো এখান থেকে মাথায় রাখবা। এবং দেখো, বিক্রিয়ার হারের উপর প্রভাবক, বিক্রিয়ার হারের উপর প্রভাব বিস্তারকারী নিয়ামক গুলো কি কি? এই যে তাপ, চাপ, ঘনমাত্রা, পৃষ্ঠের ক্ষেত্রফল, তারপরে কি অনুঘটক, আর হচ্ছে কি আলো। অনুঘটক, আলো, এই কয়েকটা জিনিস মাথায় রাখবা। এবং আরেকটা জিনিস মাথায় রাখবে, সেটা কি? সেটা হচ্ছে এই যে যেই প্রভাবক গুলোর নাম বললাম, এই প্রত্যেকটা যদি বাড়ে, সব বাড়ালে বিক্রিয়ার গতিবেগ কি হবে? বিক্রিয়ার গতিবেগ বেড়ে যাবে। একদম সহজ কথা, এই সবকিছু বাড়ালেই বিক্রিয়ার গতিবেগ বেড়ে যাবে। সবকিছু কমালে, যেমন হচ্ছে যদি তাপমাত্রা কমাই তাহলে বিক্রিয়ার গতিবেগ কি হবে? কমে যাবে। চাপ যদি বাড়াই তাহলে বিক্রিয়ার গতিবেগ কি হবে? বেড়ে যাবে। ঠিক এইভাবে এই প্রত্যেক এই একটা কথার মাধ্যমে এই পুরো বিষয়টা কাভার হয়ে যাচ্ছে। এবং ব্যতিক্রম কি দেখো, প্রভাবক। কি কি ব্যতিক্রম? ধনাত্মক প্রভাবক হচ্ছে বিক্রিয়ার গতি বৃদ্ধি করে, আর ঋণাত্মক প্রভাবক কি করে? বিক্রিয়ার গতি হ্রাস করে। এবং এখান থেকে যেটা পরীক্ষা আসে সেটা হচ্ছে কি, এই অনুঘটক গুলো। যেমন ধনাত্মক অনুঘটক কি করে? বিক্রিয়ার গতি বৃদ্ধি করে। এবং এখানকার উদাহরণগুলো মাস করবা। এখানকার উদাহরণগুলো পরীক্ষায় আসে। কি ধনাত্মক অনুঘটক? ধনাত্মক অনুঘটকের উদাহরণগুলো কি কি? এই যে প্লাটিনাম আছে, ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড, কপার, তারপরে এই যে ম্যাঙ্গানিজ ডাই অক্সাইড, অ্যালুমিনিয়াম, অ্যালুমিনিয়াম অক্সাইড, এবং কি আয়রন। এগুলো হচ্ছে কি ধনাত্মক অনুঘটক। তারপরে কি প্রভাবক বিশ? কি প্রভাবক বিশ হচ্ছে অনুঘটকের কার্যক্ষমতা কমিয়ে দেয়। তোমাদের কাজ হচ্ছে এগুলো পড়া, এবং হচ্ছে এই উদাহরণগুলো মুখস্থ রাখা। এখান থেকে প্রশ্ন দেয়, এই উদাহরণগুলো, সরাসরি উদাহরণগুলো মুখস্থ দেয়, এই উদাহরণগুলো পড়বা। ওকে, এই যে এই উদাহরণগুলো পড়বা। এবং কোনটাকে কি বলে সেটা বলবা। কি যেমন কি, এই প্রভাবক উদ্দীপক এর কাজ কি? এর কাজটা হচ্ছে অনুঘটকের কার্যক্ষমতা বাড়িয়ে দেয়। মুখস্থ জিনিস, একদম টানা মুখস্থ করে ফেলবা। তারপরে দেখো, এই যে অ্যামোনিয়া উৎপাদন। অ্যামোনিয়া উৎপাদন করা হয় কোন পদ্ধতিতে? হেবার পদ্ধতিতে। মাথায় রাখবা, অ্যামোনিয়া উৎপাদন করা হয় কোন পদ্ধতিতে? হেবার পদ্ধতিতে। সালফিউরিক অ্যাসিড উৎপাদন করা হয় কোন পদ্ধতিতে? স্পর্শ পদ্ধতিতে। এবং এইখানকার যে অনুঘটক, এই অনুঘটকগুলো অবশ্যই মনে রাখবা। এখানে যেমন কি, অ্যামোনিয়া উৎপাদনে কোন প্রভাবক বা অনুঘটক ব্যবহার করা হয়? দেখো, এই যে আয়রন প্রভাবক ব্যবহার করা হয়, অথবা হচ্ছে কি সহায়ক মলিবডেনাম বা অ্যালুমিনিয়াম অক্সাইড। তারপরে স্পর্শ পদ্ধতিতে অনুঘটক ব্যবহার করা হয় কি? এই যে প্লাটিনাম বা ভ্যানাডিয়াম পেন্টা অক্সাইড। এগুলো পরীক্ষা আসে, এগুলো অবশ্যই মুখস্থ রাখবা।
ওকে, তারপরে দেখো, এই যে দেখো, মিথানল উৎপাদন, নাইট্রিক অ্যাসিড উৎপাদন, মিথানল উৎপাদন, ইথানল উৎপাদন, ভিনেগার উৎপাদন, এই কয়েকটা যে দাগে দিলাম এইগুলোর হচ্ছে কি পড়বা, এই যে প্রভাবক গুলো পড়বা। এগুলো হচ্ছে প্রভাবক, এখান থেকে শুধুমাত্র প্রভাবক গুলো পড়বা। আর আমরা প্রথমে পড়ছিলাম কি সবুজ রসায়নের 12টা নীতি, ওই সবুজ রসায়নের 12টা নীতি বলবা। ওকে, তারপর দেখো, রাসায়নিক সাম্যাবস্থা, এখান থেকে কি বলবা, একমুখী বিক্রিয়া, উভয়মুখী বিক্রিয়া। উভয়মুখী বিক্রিয়ার হচ্ছে কি চিহ্ন এটা, এবং উভয়মুখী বিক্রিয়ায় কি হয়, উভয়মুখী বিক্রিয়া কখনো শেষ হয় না, উভয়মুখী বিক্রিয়া কখনো শেষ হয় না। এবং একমুখী বিক্রিয়ায় কি নেই, কোনো সাম্যাবস্থা নেই, কিন্তু উভয়মুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা আছে। এক উভয়মুখী বিক্রিয়ায় সাম্যাবস্থা আছে। এবং উভয়মুখী বিক্রিয়ার মুক্ত শক্তির পরিবর্তন কত, 16। উভয়মুখী বিক্রিয়াকে একমুখী করার কয়টা উপায় আছে, 3টা উপায় থাকে। উভয়মুখী বিক্রিয়াকে একমুখী করার 3টা উপায় থাকে। এই যে 3টা উপায় গুলো করবা। আজকে হচ্ছে শুধুমাত্র দেখাই দিতেছি, কারণ হচ্ছে তোমাদের হচ্ছে ম্যাথ নিয়ে কাজ করতে হবে তো। তো তো আমি হচ্ছে সেখানে যাবো। দেখো, এইগুলো হচ্ছে পড়ার কিছু নয়, শুধুমাত্র একমুখী বিক্রিয়াকে উভয়মুখী বিক্রিয়াকে কিভাবে একমুখী করা হয়, 3টা পদ্ধতিতে একমুখী করা হয়। এই 3টা পদ্ধতি কি কি এখানে সুন্দর করে দেওয়া আছে। শুধুমাত্র এই জিনিসগুলো একবার করে রিডিং করবা, এখান থেকে প্রশ্ন আসে না, কিন্তু মাঝে মাঝে আবার দিয়ে দেয়, প্রশ্ন আসে না এখান থেকে। ওকে, তারপরে দেখো, রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কয়টি, শর্ত হচ্ছে 4টি। রাসায়নিক সাম্যাবস্থার শর্ত কয়টি, 4টি। কি কি অবশ্যই পড়বা। 1 নাম্বার হচ্ছে কি প্রভাবকের ভূমিকাহীনতা, 2 নাম্বারে কি উভয় দিক থেকে সুগম্যতা, 3 নাম্বারে কি সাম্যের স্থায়িত্ব, 4 নাম্বারে হচ্ছে বিক্রিয়ার অসম্পূর্ণতা, বিক্রিয়ার অসম্পূর্ণতা। ওকে, এরপর দেখো, সমসত্ব প্রভাবক এবং অসমসত্ব প্রভাবক। সমসত্ব প্রভাবক কি, মনে রাখবা, এই সমসত্ব প্রভাবকটা হচ্ছে সেই প্রভাবক যেখানে বিক্রিয়ক, উৎপাদক আর প্রভাবক কি সকলেই হচ্ছে একই দশায় থাকবে, একই দশায়, সেটাই হচ্ছে কি সমসত্ব। আর অসমসত্ব প্রভাবক কারা, যেগুলো হচ্ছে কি একই দশায় থাকবে না, সেটাই হচ্ছে কি অসমসত্ব প্রভাবক। দেখো, সমসত্ব প্রভাবকের আমরা যদি উদাহরণগুলো দেখি, দেখো এই যে এখানে দেখো, একটু লক্ষ্য করো, এই যে জি দেওয়া, তার মানে কি গ্যাসীয়। এই সালফার ডাইঅক্সাইড কি, এটা গ্যাসীয়, এটাও গ্যাসীয়। এবং এখানে যে নাইট্রোজেন মনোক্সাইড যে অনুঘটক দিচ্ছে, এটাও কি, এটাও হচ্ছে গ্যাসীয়। এবং লাস্টে দেখো, উৎপাদক, উৎপাদকেও কি গ্যাসীয়। তার মানে কি এখানে বিক্রিয়ক, তারপর হচ্ছে প্রভাবক এবং উৎপাদক, এই 3জনই কি আছে, একই দশায় আছে, অর্থাৎ গ্যাসীয় অবস্থায় আছে। 3জনই একই দশায় থাকলে, একই দশায় থাকলে তখনই হবে কি সমসত্ব প্রভাবক। আর যদি অসমসত্ব প্রভাবক হয়, সেটা কি হবে, একই দশায় থাকবে না। দেখো, এখানে বিক্রিয়ক দুইটা গ্যাসীয় আছে, কিন্তু দেখো প্রভাবক কি আছে, কঠিন অবস্থায় আছে, প্রভাবক কঠিন অবস্থায় আছে, এবং উৎপাদক আবার হচ্ছে কি গ্যাসীয়। তার মানে কি এটা হচ্ছে এই বিক্রিয়ক, উৎপাদক এবং প্রভাবক তিনটাই সেম না, তিনটা একই দেশে থাকে নাই, সেজন্য এটা কি, সেটা হচ্ছে, সেজন্য হচ্ছে এটা হচ্ছে অসমসত্ব প্রভাবক। এবার পদ্ধতিতে অ্যামোনিয়া উৎপাদনে কোন প্রভাবক ব্যবহার করা যায়, একটু আগে আমরা পড়ছি যে আয়রন। এবং সহায়ক হিসেবে ব্যবহার করা হয় কি, মলিবডেনাম, অ্যালুমিনিয়াম অক্সাইড। সালফিউরিক অ্যাসিড সম্পর্কে এটা আমরা একটু আগে পড়ছি। এই সালফিউরিক অ্যাসিড উৎপাদনে প্রভাবক হিসেবে ব্যবহার করা হয় কি, প্লাটিনিয়াম আর হচ্ছে কি ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড, প্লাটিনিয়াম বা ভ্যানাডিয়াম পেন্টঅক্সাইড। ওকে, এরপরে দেখো, সাম্যাঙ্ক। সাম্যাঙ্ক বা সাম্যধ্রুব কত প্রকার, 2 প্রকার। কি কি, একটা হচ্ছে মোলার ঘনমাত্রা সাম্যধ্রুবক, এটাকে বলা হয় কেসি। আর একটা হচ্ছে কি আংশিক চাপে সাম্যধ্রুবক, এটাকে বলা হয় কি কেপি। এইখান থেকে যে উদাহরণগুলো আছে, এই উদাহরণের বাইরে পরীক্ষায় কোনো প্রশ্ন দিবে না, এই উদাহরণের বাইরে পরীক্ষায় আর কোনো প্রশ্ন দিবে না। এখান থেকে যেটা মনে রাখবে সেটা হচ্ছে কি, দেখো কেপি, কেপি সমান এটা কি, এই যে পটাশিয়াম পেন্টাক্লোরাইড, এটাকে ভেঙে কি হয়েছে পটাশিয়াম ট্রাইক্লোরাইড, আর হচ্ছে কি ক্লোরিন, এটা হচ্ছে কি আলফা স্কোয়ার 1 - আলফা স্কোয়ার ইন্টু পি, পি মানে কি চাপ। এটা হচ্ছে কি কেপি, এটা হচ্ছে কেপির রাশিমালা। কেপি রাশিমালা কোন সমীকরণের জন্য, এই সমীকরণের জন্য। এই সমীকরণের জন্য কেপি রাশিমালা হচ্ছে কি আলফা স্কোয়ার বাই 1 - আলফা স্কোয়ার ইন্টু পি। কেসি কত, কেসি সেম, সাথে একটা কি থাকবে, ভি থাকবে, সাথে একটা ভি থাকবে। এবং এইখানে যদি দেখো, বলে দিছে যদি পার্সেন্টেজ না থাকে, যদি পার্সেন্টেজ না থাকে, কেপি কেসি সংক্রান্ত সমস্যায় যদি পার্সেন্টেজ না থাকে, তখন
তোমার রাশিমালা কি হবে এইটা, এবং কেসি রাশিমালা হবে এইটা, যদি পার্সেন্টেজ না থাকে, পার্সেন্টেজ। আর যদি পার্সেন্টেজ থাকে তাহলে রাশিমালা কোনটা হবে, এই যে এইটা, এইগুলো, এইগুলো হচ্ছে পার্সেন্টেজ থাকলে। এই জিনিসগুলো একটু মাথায় রাখবা, কারণ হচ্ছে এখান থেকেও তোমার হচ্ছে এই কি বলে, এগ্রি বুঝতে হচ্ছে খুব প্রশ্ন দেয় না, খুব যে প্রশ্ন দেয় তা না। লাসাতিলের নীতি, এটা খুব ইম্পর্টেন্ট, এটা খুবই ইম্পর্টেন্ট। এটা হচ্ছে দেখো, লাসাতিলের নীতিটা কি, এখানে হচ্ছে কি, এটা এটা একটা কি সচল অবস্থা, এটাকে বলা হচ্ছে লাসাতিলের নীতি একটা কি সচল সাম্যাবস্থা। এই লাসাতিলের নীতিতে নিয়ামক থাকে হচ্ছে চারটা, নিয়ামক নিয়ামক থাকে হচ্ছে চারটি, কি কি? তাপমাত্রা, ঘনমাত্রা, চাপ, আর হচ্ছে কি নিষ্ক্রিয় পদার্থ। তাপমাত্রা, ঘনমাত্রা, চাপ, আর হচ্ছে কি নিষ্ক্রিয়, নিষ্ক্রিয় পদার্থ। তাপোৎপাদী বিক্রিয়ায় তাপমাত্রা যদি বাড়ানো হয়, সাম্য ধ্রুবক হ্রাস পায়। মনে রাখবা এটা বিপরীত, এটা বিপরীত। তাপোৎপাদী একমাত্র তাপোৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে কি হয়, যদি তাপমাত্রা আরো বাড়ানো হয় তাহলে সাম্য ধ্রুবক কি হয়, হ্রাস পায়। দেখো, এই যে এইখানে যে ঘনমাত্রার প্রভাব, তারপরে হচ্ছে চাপের প্রভাব, এগুলো একটু পড়বা। এগুলো হচ্ছে কি, এগুলো এগুলো এখান থেকে পড়লে হবে। আর হচ্ছে তুমি যখন প্রশ্ন ব্যাংক সলভ করবা, তখন হচ্ছে এই জিনিসগুলো আরো বিস্তারিত ভাবে বুঝতে পারবা। দেখো, প্রথম পরিবর্তন দেখো, এই ঘনমাত্রা পরিবর্তনে সাম্য মিশ্রণে যদি বিক্রিয়ক সংযোগ করা হয়, অর্থাৎ বিক্রিয়ক যদি সংযোগ করা হয় কিভাবে, দেখো এই যে এইখানে দেখো, পটাশিয়াম পেন্টাক্লোরাইড, পেন্টাক্লোরাইড আছে তাই না? এটা কি একটা বিক্রিয়ক না? বিক্রিয়ক থেকেই তো এই যে এই দুটো উৎপাদ উৎপন্ন হয়েছে। তাহলে বিক্রিয়ককে তুমি যদি কোনো কিছু আরো যোগ করো, প্লাস ক্লোরিন বা আরো অন্য কোনো কিছু যোগ করো, তখন কি হবে, তখন হচ্ছে এই সাম্যের অবস্থান কোন দিকে যাবে, ডান দিকে যাবে, সাম্যের অবস্থান ডান দিকে যাবে। আর সাম্যের অবস্থান যদি ডান দিকে যায়, অলওয়েজ মনে রাখবা ডান দিকে গেলে উৎপাদন উৎপাদন কি হবে, বৃদ্ধি পাবে, অর্থাৎ উৎপাদের পরিমাণ হচ্ছে বৃদ্ধি পাবে। যেমন কি উদাহরণ হিসেবে বলা হয়েছে স্পর্শ প্রণালীতে সালফিউরিক অ্যাসিড উৎপাদন হয়। এটা খুব একটা দরকার নেই, শুধুমাত্র এটা মনে রাখবা যে সাম্য মিশ্রণে বিক্রিয়ক সংযোগ করলে সাম্যের অবস্থান ডান দিকে যায় এবং ফলাফল কি হয়, উৎপাদন বৃদ্ধি পায়। সাম্য মিশ্রণ থেকে উৎপাদ অপসারণ, অর্থাৎ এই সাম্যের যে মিশ্রণ আছে সেটা থেকে যদি আমরা উৎপাদ, কোনো একটা উৎপাদকে যদি অপসারণ করি, তাহলে সাম্যের অবস্থান কি হবে, ডান দিকে যাবে এবং উৎপাদও বেড়ে যাবে। এটা হচ্ছে কোন ক্ষেত্রে, দেখো এটা হচ্ছে শুধুমাত্র এই ঘনমাত্রার ক্ষেত্রে, যে ঘনমাত্রা, ঘনমাত্রার ক্ষেত্রে এই নিয়মগুলো কার্যকর। এবং বিক্রিয়া স্থলে কি হবে, উৎপন্ন দ্রব্য সংযোগ, উৎপন্ন দ্রব্য সংযোগ, সাম্যের অবস্থান বামে স্থানান্তর হবে, উৎপাদন হ্রাস পাবে। অর্থাৎ বিক্রিয়া স্থলে উৎপন্ন দ্রব্য সংযোগ, এতে কি হবে, যেমন এই যে উৎপন্ন দ্রব্য সংযোগ মানে এই যে এখানে যেমন কোনো কিছু অ্যাড করা, অ্যাড করলে কি হবে, তখন সাম্যের অবস্থান বাম দিকে চলে যাবে, আর সাম্যের অবস্থান যখন বাম দিকে চলে যায়, তখন কি হয়, তখন হচ্ছে উৎপাদন হ্রাস পায়। এটাই বলছে। আর মনে রাখবা চাপের প্রভাব, এখানে মনে রাখবা অলওয়েজ যে কঠিন অবস্থায় বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকে না, কঠিন অবস্থায় বিক্রিয়ার ক্ষেত্রে চাপের কোনো প্রভাব থাকে না। এটা মাথায় রাখবা। এবং আরেকটা জিনিস মাথায় রাখবা, এটা পরীক্ষায় আসে, এটা পরীক্ষায় কাজে লাগবে। যেমন বিক্রিয়কের মোট মোল সংখ্যা, উৎপাদের মোট মোল সংখ্যা, তাই চাপ প্রয়োগে বস্তুর সাম্যাবস্থার কোনো পরিবর্তন হয়। দেখো এইখানে দেখো, এই যে এটা হচ্ছে বিক্রিয়ক, এটা হচ্ছে উৎপাদ। এখানে মোট মোল সংখ্যা হচ্ছে হাইড্রোজেন একটা, আয়োডিন একটা, দুইটা। আর এইখানে হাইড্রোজেন আয়োডাইড দুইটা, তার মানে কি বিক্রিয়কও দুইটা মূল সংখ্যা, উৎপাদও হচ্ছে দুইটা মূল সংখ্যা। এখানে কি মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই, মোল সংখ্যার কোনো পরিবর্তন হয় নাই দেখে এখানে কি হবে না, যদি চাপ প্রয়োগ করা হয় তাহলে সাম্যের অবস্থান কোনো পরিবর্তন হবে না, অর্থাৎ চাপের প্রভাব এখানে কি হবে, শূন্য হবে, এখানে শূন্য হবে। এই যে পড়ে নেবা। ওকে, তারপরে দেখো পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফল, পানির আয়নিক গুণফলকে কে ডাব্লিউ দ্বারা প্রকাশ করে, কে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এবং 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল কত, এটা পরীক্ষায় আসে। 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির আয়নিক গুণফল হচ্ছে 1 × 10⁻⁴ মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার, মোল স্কোয়ার পার লিটার স্কোয়ার। এবং পানির আয়নিক গুণফল কিভাবে প্রকাশ করা হয়, দেখো যে হাইড্রোজেন প্লাস আয়ন ইন্টু হাইড্রক্সিল আয়ন, এই দুইটার গুণফল হচ্ছে কি 10⁻⁴ মোল স্কোয়ার, মোল স্কোয়ার। এভাবে হচ্ছে পানির আয়নিক গুণফলকে প্রকাশ করা হয়। এবং পানির আয়নিক গুণফলের উপর তাপমাত্রার প্রভাব, মনে রাখবা যদি তাপমাত্রা বৃদ্ধি করা হয় তাহলে কি হবে, পানির বিয়োজন মাত্রা বৃদ্ধি পাবে। এবং তাপমাত্রা বৃদ্ধিতে এই যে হাইড্রোজেন আয়ন আর অক্সিজেন আয়ন,
এটার মোলার ঘনমাত্রা কি হবে, বৃদ্ধি পাবে। অতএব তাপমাত্রা বৃদ্ধিতে, যেটা মনে রাখবা সেটা হচ্ছে কি, তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফল কি হয়, বৃদ্ধি পায়। এই কথাটা মাথায় রাখবা, তাহলেই হবে। তাপমাত্রা বৃদ্ধিতে পানির আয়নিক গুণফল কি হয়, বৃদ্ধি পায়। এবং এখানে কিছু তাপমাত্রা দিয়ে দিছে, মুখস্থ করলেও করতে পারো, না করলেও করতে পারো, কোনো সমস্যা নেই। যার যেটা ইচ্ছা, এটা এটা লাগবে না, এটা লাগবে না। তোমার ইচ্ছা যদি হয় মুখস্থ করবা, ইচ্ছা না হলে মুখস্থ করবা না, দরকার নাই। ওকে, না এটা লাগবে, এই যে এইটা লাগবে। তোমার হচ্ছে 0 ডিগ্রি, 25 ডিগ্রি, আর হচ্ছে 40 ডিগ্রি। এই কয়েকটা জিনিস পড়বা। 0 ডিগ্রি, 25 ডিগ্রি, আর হচ্ছে কি 40 ডিগ্রি। তারপরে দেখো, অসওয়াল্ডের লঘুকরণ সূত্র, বিয়োজন মাত্রা। এখানে এই যে একটা সূত্র দিছে, ওই যে অম্লের ক্ষেত্রে সূত্র কি, কে ইকুয়াল টু আলফা স্কোয়ার সি সমান আলফা। আলফার মান, আলফা হচ্ছে বিয়োজন ধ্রুবক। তাহলে আলফা ইকুয়াল টু কত, √, কে এ বাই সি, √, কে এ বাই সি। কারকের ক্ষেত্রেও সেম, √, কে বি বাই সি, √, কে বি বাই সি। এবং এখান থেকে যেটা মনে রাখবা সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে পিকে প্লাস পিকে বি ইকুয়াল টু কত, 14। পিকে প্লাস পিকে বি ইকুয়াল টু কত, 14। এটা হচ্ছে একটা সূত্র। এবং অম্ল অ্যাসিডের তীব্রতার কম, এটা পরীক্ষা আসে। অম্ল অ্যাসিডের তীব্রতার কম, এটা পরীক্ষায় আসে। ওকে, প্রথম কথা দেখো, এই যে কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা বৃদ্ধি পেলে পরীক্ষায় আসে নিচের কোনটি অধিক তীব্র, নিচের কোনটি অধিক তীব্র, এরকম একটা দিয়ে দিবে যে নিচের কোনটি অধিক তীব্র বা নিচের কোন ক্রমটি সঠিক। তখন তোমাকে এখানে জারণ সংখ্যা বের করতে হবে। কিভাবে, কিভাবে বের করবা দেখো, আমরা যদি HClO4 এর জারণ সংখ্যা বের করি, এখানে মনে রাখবা প্রথমে হচ্ছে কি, অক্সিজেন অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু, কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে হবে, কেন্দ্রীয় পরমাণু। এখানে কেন্দ্রীয় পরমাণু কি, মাঝের সংখ্যাটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। এখানে দেখো HClO4, এখানে হচ্ছে ক্লোরিন হচ্ছে কেন্দ্রীয় পরমাণু, তাহলে ক্লোরিনের আমাদের জারণ মানটা বের করতে হবে। এখন দেখো ক্লোরিন জারণ মানটা কিভাবে বের করবা, দেখো আমরা সংকেত থেকে সোজাসুজি বের করি। কিভাবে দেখো, হাইড্রোজেন, হাইড্রোজেন জারণ সংখ্যা +1, তাহলে 1 লিখলাম। আর আমরা কি, কার কার জারণ মান বের করবো, ক্লোরিনের জারণ মান বের করবো, এই জন্য প্লাস ক্লোরিন, প্লাস ক্লোরিন, তারপর হচ্ছে প্লাস। এখন অক্সিজেনের মনে রাখবা, অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, তাহলে এখানে অক্সিজেন আছে কয়টা, 4টা। তাহলে -2 × 4, -2 × 4 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে 4 দুগুণে হচ্ছে কত, -8, 4 দুগুণে -8। তাহলে -8 থেকে একটা 1, +1 বাদ দিলে হয় কত, -7। এই -7টা যদি আমরা এই ডান পাশে নিয়ে আসি তাহলে কত হয়, +7। আর মানে হচ্ছে ক্লোরিন হচ্ছে কি, +7। তাহলে ক্লোরিনের চার্জ কত, ক্লোরিন চার্জ +7, এই দেখো উপরে দিয়ে দিছে +7। একইভাবে এই সালফারিক অ্যাসিড হচ্ছে +6, নাইট্রিক অ্যাসিড এটা হচ্ছে +5। এইভাবে প্রত্যেকটার মান, দারুণ মান বের করবো। আমরা যদি আরেকটা যদি দেখাই, এখানে দেখো এই যে আমরা যদি হচ্ছে সালফুরিক অ্যাসিডটা দেখাই, সালফুরিক অ্যাসিড H2SO4, এখানে কেন্দ্রীয় পরমাণু কোনটা, সালফার, যেটা মাঝখানে থাকবে সেটাই হচ্ছে কেন্দ্রীয় পরমাণু। তাহলে এখানে কেন্দ্রীয় পরমাণু পরমাণু হচ্ছে সালফার। তাহলে তোমাকে সালফারের জারণ মান বের করতে হবে, সালফারের জারণ মান বের করতে হবে। কিভাবে বের করবো দেখো, হাইড্রোজেন, আমরা জানি হাইড্রোজেনের জারণ সংখ্যা হচ্ছে +1। তাহলে এখানে হাইড্রোজেন আছে কয়টা, 2টা, H2 আছে, তার মানে 2টা। তার মানে 1 × 2, 1 × 2 প্লাস, আমরা কার জারণ মান বের করবো, সালফারের, সালফার জারণ মান, তাহলে সালফার এস প্লাস। তারপরে অক্সিজেনের জারণ মান কত, -2, তাহলে এখানে 4টা অক্সিজেন আছে, 4 দুগুণে -8, 4 দুগুণে কত, -8, তাহলে -2 × 4 ইকুয়াল টু কত, ইকুয়াল টু হচ্ছে 0। এখন এটাকে ক্যালকুলেশন করো, দেখো এই 4 দুগুণে কত হয়, 4 দুগুণে হচ্ছে -8, -8 থেকে -2 বা +2 বাদ দিলে হয় -6। এই -6টা আমরা যদি ডান পাশে নিয়ে যাই তাহলে হয় কত, সালফার ইকুয়াল টু +6 হয়। এটা হচ্ছে সালফার জারণ। তাহলে দেখো, এই জারণ মান যার বেশি হবে তার তীব্রতা কি হবে, তার তীব্রতা কি হবে, বেশি হবে। জারণ মান যার বেশি হবে তার তীব্রতা কি হবে, বেশি হবে। 2 নাম্বার শর্ত কি, কেন্দ্রীয় পরমাণুর আকার যত ছোট হবে, আকার যত ছোট হবে, এক্ষেত্রে কি মনে রাখবা, এই যে আমরা যে জারণ মানটা বের করলাম, এমনও তো হতে পারে যে যে কোনো দুইটা জারণ মান সমান হতে পারে। যেমন হচ্ছে এই যে এই দুইটা জারণ মান ধরো, মনে মনে ধরো যে সমান, +5 +5। তখন কিভাবে বের করবো যে এই দুইটার মধ্যে তীব্রতা কার বেশি,
তখন মনে রাখতে হবে কেন্দ্রীয় পরমাণুর আকার যার ছোট সেই হচ্ছে কি আহ তারই হচ্ছে কি তোমার তীব্রতা, এসিডের তীব্রতা তো তারই হচ্ছে বেশি, এসিডের তীব্রতা তারই হচ্ছে বেশি। যেমন দেখো এইখানে HNO3 আর H3PO4, এই দুইটার দেখো দ্রব্যমান সমান। কিভাবে সমান দেখো, আমি যদি বের করি, দেখো এখানে আমি যদি এই দুইটার দ্রব্যমানটা বের করি, না, তাহলে এখানের কেন্দ্রীয় পরমাণু কোনটা? নাইট্রোজেন, তাই না? নাইট্রোজেন, কারণ নাইট্রোজেনটা হচ্ছে মাঝখানে আছে। এবং নাইট্রোজেন, তাহলে হাইড্রোজেনের দ্রব্যমান হচ্ছে 1, প্লাস হচ্ছে কার দ্রব্যমান বের করবো? নাইট্রোজেন, তাহলে নাইট্রোজেন রেখে দিলাম। এবং অক্সিজেন, কটা আছে? 3টা আছে। আমরা জানি অক্সিজেনের দ্রব্যমান হচ্ছে কত? -2। তাহলে -2 × 3 ইকুয়াল টু কত হবে? 0। তাহলে এখন ক্যালকুলেশন করো, 3 × 2 = 6, -6, -6 থেকে +1 বাদ দিলে হয় -5। এই -5টা যদি আমরা ডান পাশে আনি তাহলে কত হয়? +5। তার মানে কি এই নাইট্রিক অ্যাসিডের দ্রব্যমান হচ্ছে কত? +5। মনে রাখো নাইট্রিক অ্যাসিড দ্রব্যমান কত পেলাম? +5। এখন আমরা যদি H3PO4 এর দ্রব্যমান বের করি, এখানে হাইড্রোজেন আছে 3টা, তাহলে 1 × 3 প্লাস ফসফরাসের দ্রব্যমান বের করবো, কারণ এটা হচ্ছে কেন্দ্রীয় পরমাণু দেখো পি। আর O4 আছে কয়টা? 4টা, তার মানে কি 4 দুগুণে -8, 4 দুগুণে হচ্ছে 8, -8 হবে। এখন -8 থেকে দেখো, -8 থেকে +3 যদি বাদ দিই তাহলে কত হয়? -5। এখন এই -5টা যদি আমরা ডান পাশে নিয়ে আসি তাহলে কি হয়? +5 হয়ে যায়, +5। তাহলে দেখো এই যে এ- এইটারও তোমার হচ্ছে +5 নাইট্রিক অ্যাসিড, আর H3PO4 এটারও হচ্ছে +5, দুজনের দেখো এই +5। তখন তাহলে এখন আমরা কিভাবে আইডেন্টিফাই করবো যে এই দুইটার মধ্যে কোন অ্যাসিডের তীব্রতা বেশি? কিভাবে আইডেন্টিফাই করবো? তখন মনে রাখতে হবে, তখন হচ্ছে আমাদের দেখতে হবে কি যে এই দুইটার যে কেন্দ্রীয় পরমাণু আছে, এই যে নাইট্রোজেন আর ফসফরাস, এই দুইটার মধ্যে কার হচ্ছে কি কার কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট। কেন্দ্রীয় পরমাণুর আকার ছোট দেখো, নাইট্রোজেন আর হচ্ছে ফসফরাস, এটার মধ্যে হচ্ছে নাইট্রোজেনের আকার সব থেকে ছোট। তাই হচ্ছে কি দেখো এই যে নাইট্রিক অ্যাসিড > H3PO4 আছে, তার মানে কি এই নাইট্রিক অ্যাসিডের তীব্রতা এটার থেকে বেশি। ও, তারপরে দেখো আরেকটা জিনিস মনে রাখবা, এই যে যদি এরকম থাকে যে ক্লোরিন থাকে, ব্রোমিন থাকে, আয়োডিন থাকে, তাহলে মনে রাখবা অলওয়েজ ক্লোরিন যেটাই থাকবে সেটা আগে হবে, তারপর হচ্ছে ব্রোমিন যেটাই থাকবে তারপর হচ্ছে ব্রোমিন সেটা সেটা হবে, এবং আয়োডিন যেটাই থাকবে তারপর সেটা হবে। দেখো দেখো এখানকার প্রত্যেকটা যৌগের দেখো তোমার হচ্ছে ধারণ সংখ্যা সমান আছে, +7, +7, +7। এখন হচ্ছে এবং এদের এখানে কেন্দ্রীয় পরমাণুটা ভিন্ন। কেন্দ্রীয় পরমাণুটা এই যে তোমার হ্যালোজেন গ্রুপ আছে, এক্ষেত্রে মনে রাখবা হ্যালোজেন গ্রুপে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন এভাবেই আসে। তারপরে দেখো তারপর দেখো হচ্ছে কি ঋণাত্মক আয়নের আকার বৃদ্ধি। ঋণাত্মক আয়নের আকার আমরা কি জানলাম এতক্ষণ? ধনাত্মক আয়ন যত ছোট হবে তত হচ্ছে কি অ্যাসিডের তীব্রতা বৃদ্ধি পাবে। এখন 3 নম্বর শর্ত কি দেখো, ঋণাত্মক আয়ন যত বড় হবে। এখানে ঋণাত্মক আয়ন কোনটা? এই যে আয়োডিন, আয়োডিন, ব্রোমিন, ক্লোরিন, তিনটাই হচ্ছে ঋণাত্মক আয়ন। এখন এগুলোর মধ্যে হচ্ছে আয়োডিন হচ্ছে কি আয়োডিন হচ্ছে তোমার হচ্ছে সব থেকে বড়, আকারে সব থেকে বড়, এই জন্য হচ্ছে কি এই ক্ষেত্রে হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড এটার হচ্ছে তীব্রতা সব থেকে বেশি। অজৈব এবং জৈব, জৈব অ্যাসিড মনে রাখবা অলওয়েজ যেখানে ক্লোরিন সংখ্যা বেশি হবে, ক্লোরিন যেখানে ক্লোরিন সংখ্যা বেশি হবে সেটাই হচ্ছে কি তোমার সেই অ্যাসিডের তীব্রতাই সব থেকে বেশি। ক্লোরিন যত বেশি হবে সেই অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে। এবং দ্বিতীয় নাম্বারটা দেখো, দ্বিতীয় নাম্বারটা সেটা হচ্ছে দেখো এইখানে দেখো CH3 COOH, CH3 CH2 COOH, এক্ষেত্রে মনে রাখবা যেখানে আর যেখানে হচ্ছে আর গ্রুপ, আমরা জানি কি আর দ্বারা কি বোঝায়? অ্যালকাইল বোঝায় না, অর্থাৎ CH3 বোঝায় না, CH3 বোঝায়। অর্থাৎ মনে রাখবা যেখানে হচ্ছে অ্যালকাইল গ্রুপ কম সেই সেই অ্যাসিডের তীব্রতা সব থেকে বেশি। এখানে দেখো HCOH আর গ্রুপ নেই, তার মানে এটার তীব্রতা সব থেকে বেশি। এখানে একটা আর গ্রুপ আছে, CH3 আছে, তার মানে এটার তীব্রতা তারপরে। তারপর এখানে দেখো দুইটা আর গ্রুপ আছে, কিভাবে দেখো CH3 CH2 আছে, এই জন্য হচ্ছে এটার তীব্রতা আরো কম।
এইভাবে প্রত্যেকটা জিনিস মাথায় রাখবা, এখানে যে কটা দিছি এগুলো থেকে প্রশ্ন আসবে, বুঝছো? এগুলো থেকে প্রশ্ন আসবেই। এরপর দেখো বিয়োজন মাত্রা। বিয়োজন মাত্রা কার বেশি? যে এসিড যত বেশি বিয়োজিত হয় তার শক্তি তত মাত্রা বেশি, অর্থাৎ এই ওই যে অ্যাসিডের ক্ষেত্রে বিয়োজন মাত্রা যার বেশি হবে সেটাই হচ্ছে কি তীব্র অ্যাসিড। ওকে, দেখো এটা আমরা এক মাত্রই ব্যাখ্যা করলাম যে ক্লোরিন সংখ্যা যত বাড়বে, দেখো এখানে তিনটা ক্লোরিন আছে, তার মানে এটার তীব্রতা সব থেকে বেশি। এখানে দুইটা ক্লোরিন আছে, তার মানে এটার তীব্রতা তার থেকে একটু কম। এখানে একটা ক্লোরিন আছে, তাহলে এটার তীব্রতাও এটার থেকে একটু কম। মনে এগুলো হচ্ছে বর্ণনা করলাম মাত্র, এই যে এটা মাত্রই বর্ণনা করলাম যে আর মিথাইল গ্রুপ কম থাকলে সেটার কি তীব্রতা তত বেশি হবে। ওকে, এরপর দেখো পিএইচ যদি 7 হয় তাহলে নিরপেক্ষ, পিএইচ যদি 7-এর উপর হয় তাহলে ক্ষারীয়, পিএইচ যদি 7-এর কম হয় তাহলে সেটা হবে কি অম্লীয়। এই কথাটা মাথায় রাখবা। এবং এখানে দেখো এই যে পিএইচ এর গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো থেকে প্রশ্ন আসে। এগুলো থেকে প্রশ্ন আসে, এখান থেকে যা আছে সবগুলোই তোমাকে পড়তে হবে। সব পড়তে হবে, কি কি করবা দেখো। কৃষিক্ষেত্রে যদি মাটির পিএইচ 3-এর কম হয়, কৃষিক্ষেত্রে মাটির পিএইচ 3-এর কম হয় তখন কি হবে? অধিক অম্লীয় হবে। এবং মাটির কৃষিক্ষেত্রে মাটির পিএইচ যদি 9.5-এর বেশি হয় তাহলে কি হবে? অধিক ক্ষারীয় হবে। অধিক অম্লীয় অধিক ক্ষারীয় কখনো, এটা মনে রাখবা। এবং এবং যখন এই অধিক ক্ষারীয় হয় তখন অণুজীব কি হয়? অণুজীব মুক্ত হয়, তখন কি হয়? উর্বরতা নষ্ট হয়ে যায়, উর্বরতা নষ্ট হয়ে যায়। এবং এই দেখো এখানে পিএইচ বাড়াতে মনে রাখবা, পিএইচ বাড়াতে কি ব্যবহার করা হয়? ক্যালসিয়াম অক্সাইড। প্রথম কথা হচ্ছে পিএইচ বাড়াতে ক্যালসিয়াম অক্সাইড ব্যবহার করা হয়। দ্বিতীয় কথা কি? ডলোমাইট ব্যবহার করা হয়। ডলোমাইটের সংকেত কি? ক্যালসিয়াম কার্বনেট ডট ম্যাগনেসিয়াম কার্বনেট, মুখস্থ রাখতে হবে। তারপর হচ্ছে কি? অ্যামোনিয়াম কার্বনেট। অ্যামোনিয়াম কার্বনেট, এগুলো মুখস্থ রাখতে হবে, এগুলো থেকে প্রশ্ন আসবে। তারপরে পিএইচ কমাতে কি ব্যবহার করা হয়? নাইট্রেট সার ব্যবহার করা হয়। কি কি নাইট্রেট সার ব্যবহার করা হয়? ফসফেট সার ব্যবহার করা হয়, টিএসপি ব্যবহার করা হয়, ক্যালসিয়াম সুপার ফসফেট ব্যবহৃত হয়। এগুলো মনে রাখবা, ডাই অ্যামোনিয়াম ফসফেট ব্যবহার করা হয়। প্রত্যেকটা এই যে জিনিসগুলো মনে রাখবা। যেমন নাইট্রেট সার, নাইট্রেট সার গুলো কোনগুলো? এই যে পটাশিয়াম নাইট্রেট আছে, অ্যামোনিয়াম নাইট্রেট আছে, এগুলো হচ্ছে কি পিএইচ কমাতে ব্যবহার করা হয়। আর পিএইচ 7 থেকে 8-এর মধ্যে থাকলে ফসল কি হয়? সব থেকে ভালো হয়। এবং পিএইচ 7 থেকে 8 রাখা জরুরি। মানুষের রক্তের পিএইচ কত? 7.4, অর্থাৎ 7.35 থেকে 7.45 পর্যন্ত হয়। এবং পিএইচ যদি 6.8-এর কম হয় তাকে বলা হয় অ্যাসিডোসিস। পিএইচ যদি 7.8-এর বেশি হয় তাহলে কে বলা হয়? অ্যালকালিসিস। এবং মানুষের পানি শিল্পে পিএইচ কত? মৃৎশিল্পে পিএইচ কত? তাম্র শিল্পে পিএইচ কত? কাগজ শিল্পে পিএইচ কত? মাতৃদুগ্ধের পিএইচ কত? প্রস্রাবের পিএইচ কত? চোখের পানির পিএইচ কত? শ্যাম্পুর পিএইচ কত? ইডিটি এর পিএইচ কত? সাবানের পিএইচ কত? তারপরে হচ্ছে কি পাচক রসের পিএইচ কত? এই প্রত্যেকটা জিনিস মুখস্থ রাখতে হবে, প্রত্যেকটা জিনিস মুখস্থ রাখবা। এরপর দেখো বাফার দ্রবণ। যে দ্রবণে সামান্য পরিমাণ অ্যাসিড বা ক্ষারক যোগ করার পরও দ্রবণের পিএইচ অপরিবর্তিত থাকে সেটাই হচ্ছে কি বাফার দ্রবণ, পড়তে হবে। এখান থেকেও প্রশ্ন হয়, এখান থেকেও প্রশ্ন হয়। বা- অম্লীয় বাফার দ্রবণ গুলো কিরকম হয়, কিভাবে চিনবো যে অম্লীয় বাফার দ্রবণ? মনে রাখবা কি থাকবে? মৃদু অ্যাসিড থাকবে, মৃদু অ্যাসিড। অম্লীয় বাফার দ্রবণ সেটাই হবে যেটা হচ্ছে কি মৃদু অ্যাসিড থাকবে, এবং ওই অ্যাসিডের সাথে কি হবে? তীব্র ক্ষার সহযোগে সৃষ্ট লবণ হতে হবে। ওই অ্যাসিডের সাথে তীব্র ক্ষার সহযোগে, তীব্র ক্ষার সহযোগে কি হতে হবে? সৃষ্ট লবণ হতে হবে। যেমন দেখো সেই থ্রি সিডা হলো এই এটা একটা কি? এটা একটা মৃদু অ্যাসিড, সেই থ্রি সিডা হলো এটা একটা মৃদু অ্যাসিড। এবং এই এই অ্যাসিডের লবণ কি? সেই থ্রি সিডা হলো এনে, এটা একটা লবণ। তাহলে এটা হচ্ছে কি অম্লীয় বাফার দ্রবণ, অম্লীয় বাফার দ্রবণ। এবং ক্ষারীয় বাফার দ্রবণ কোনগুলো? এই যে মৃদু ক্ষার থাকবে, এবং ওই ক্ষারকের কি থাকবে? একটা তীব্র ওই ওই ক্ষারকের একটা লবণ থাকবে, তাহলে মনে রাখবো ওই ক্ষারকের একটা কি থাকবে? লবণ থাকবে। যেমন কি এই যে OH মনে রাখবা, OH যেখানে থাকবে সেটাই হচ্ছে ক্ষার, OH যেখানে থাকবে সেটাই কি ক্ষার। তাহলে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা একটা ক্ষার, এটা একটা দুর্বল ক্ষার, দুর্বল ক্ষার। এবং এটার এটার হচ্ছে লবণ কোনটা? অ্যামোনিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে লবণ। ওকে, অম্লীয় বাফার দ্রবণের পিএইচ কত মধ্যে থাকে? 3.7 থেকে 5.6 এর মধ্যে থাকে। ক্ষারীয় বাফার দ্রবণের পিএইচ কত থাকে? 8.5 থেকে 10-এর মধ্যে থাকে। আর রক্তে বাফার দ্রবণ কত প্রকার? রক্তে বাফার দ্রবণ হচ্ছে 2 প্রকার। কি কি? অম্লীয় বাফার দ্রবণ, বাইকার্বনেট বাফার দ্রবণ। অর্থাৎ রক্তে বাফার দ্রবণ হচ্ছে 2 প্রকার, অম্লীয় বাফার দ্রবণ এবং ক্ষারীয় বাফার দ্রবণ। অম্লীয় বাফার দ্রবণ, ক্ষারীয় ব্লাফার দ্রবণ। এবং অম্লীয় বাফারের ক্ষেত্রে এই সূত্রটা মনে রাখবা,
পিএইচ ইকুয়াল টু পিকে প্লাস লবণ বাই অম্ল, এই সূত্রটা মনে রাখবা। ক্ষারীয় ব্যাপারের ক্ষেত্রে পিএইচ পিকে লবণ বাই অম্ল। এবং পিএইচটা কি? পিএইচটা হচ্ছে 14 - পিকেবি, 14 - পিকেবি প্লাস মাইনাস লবণ বাই ক্ষার। ওকে। এবং অম্লীয় বাফার দ্রবণ কত প্রকার? 3 প্রকার। একটা কি? প্রোটিন বাফার, ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার। প্রত্যেকটা জিনিস মনে রাখতে হবে, প্রোটিন বাফার, ফসফেট বাফার, বাইকার্বনেট বাফার। বাইকার্বনেট বাফার। তাপ রসায়ন, এটা পড়ার দরকার নাই, এটা সিলেবাস নাই, দরকার নাই। এরপর দেখো গাণিতিক প্রয়োগ। গাণিতিক প্রয়োগে এখানে টাইপ 1 দরকার নাই, শুধুমাত্র বিগত সালের প্রশ্ন করবা। টাইপ 2 বিগত সালের প্রশ্ন করবা, বিগত সালের প্রশ্ন তাহলেই হবে। টাইপ 3 এখান থেকে যেটা মনে রাখবা, এখান থেকে এই এই টাইপ প্রশ্ন আসে, এইটাই প্রশ্ন আসে। এবং কেপি কেসির উদাহরণ দেখো, এখানে ডেল এন ইকুয়াল টু 0 হলে কেপি সমান কেসি হবে, এগুলো আশা করি পারো। এবং ডেল এন প্লাস ভি হলে কেপি গ্রেটার দেন কেসি হবে। এবং ডেল এন মাইনাস ভি হলে কেপি লেস দেন কেসি হবে। এবং এইখান থেকে এই যে ডেল এন এর মান কিভাবে বের করবা, দেখো এই যে এইখানে এই বিক্রিয়াটা লক্ষ্য করো, এরকম একটা বিক্রিয়া দিয়ে দিবে। এখানে কয়টা আছে? উৎপাদক আছে তো দুইটা। ডেল এন মান বের করার নিয়ম হচ্ছে উৎপাদক মাইনাস হচ্ছে বিক্রিয়ক। বিক্রিয়ক কয়টা আছে? যে একটা, দুইটা, দুইটা। 2 - 2 = 0, দেখো ডেল এন 2 - 2 = 0। এইভাবেই এই কেপি কেসির মানটা মনে রাখবা। এবং কেপি কেসির একটা সম্পর্ক আছে, সেটা কি? এই যে এই সম্পর্কটা মনে রাখবা, কেপি ইকুয়াল টু কেসি আর টি ডিলেন। এবং আলফা ইজ ইকুয়াল টু কি? হাফ কেপি বা √কেপি বাই পি। ক্যালকুলেটর ছাড়া পিএইচ নির্ণয়ের চমক, কি কি চমক আছে দেখো। প্রথমে তোমাকে মনে রাখতে হবে লগ 1 এর মান কত? 0। লগ 2 এর মান কত? 0.3। লগ 3 এর মান কত? 0.5। লগ 4 এর মান 0.6। এভাবে লগ 10 পর্যন্ত মনে রাখতে হবে। লগ 10 ইকাল টু কত? 1। এবং দেখো এখানে 0.001 মোলার HClO4 এর পিএইচ কত? এরকম যদি অঙ্ক দেখতে পাও মনে রাখবা, অঙ্ক দেখতে পাও তাহলে মনে রাখবা দশমিকের পর যে ঘর থাকবে তার থেকে দেখো দশমিকের পর কত ঘর আছে এখানে। এখানে দশমিকের পর 3 ঘর আছে, 1 1 2 3। তার মানে 3 মাইনাস, তারপর হচ্ছে কি লগ, লগ হচ্ছে 1। 1 কেন দেখো, এইখানে দেখো এই যে এই দশমিকের পর দেখো এখানে পূর্ণ সংখ্যা কয়টা কি আছে? 1 আছে, এই জন্য হচ্ছে কি 1 হবে। সেই জন্য কি হবে ভাইয়া? 1 হবে। অর্থাৎ পিএইচটা কত হয়েছে? 3 - 0। 3 - 0। কেন? কারণ হচ্ছে লগ 1 এর মান আমরা কি জানি? 0, তাহলে 3। অ্যান্সার কি হবে? 3। একই ভাবে দেখো এখানে হাইড্রোজেন আছে কয়টা? দুইটা, এই জন্য হচ্ছে দুই দুই দিয়ে গুণ করতে হবে। পিএইচ ইকুয়াল টু কত? এই যে -3। -3 মাইনাস কেন? এখানে কারণ এখন 3 আছে। 3 লগ লগ 3 × 2, লগ 3 × 2, লগ 3 × 2। তাহলে কত হবে? 2.2 হবে, 2.2 হবে। দেখো পিএইচ নির্ণয় করার শর্ত কি? দশমিকের পর যত অঙ্ক থাকবে, দশমিকের পর কয়টা অঙ্ক আছে দেখো তো? তিনটা না? তিনটা। যত অঙ্ক মাইনাস লগ অফ শেষ অঙ্ক, শেষ অঙ্ক কি আছে? এখানে 3 দিছে কিন্তু এখানেও হবে 2। এখানে কি হবে ভাইয়া? 2 হবে। একটু ভুল দিছে, হ্যাঁ, একটু ভুল দিছে। একইভাবে দেখো এত মোলার, এই যে মোলার HCl এর পিএইচ কত? মোলার মোলার দেওয়া থাকলে মনে রাখবা এরকম টাইপের সবসময় এক হয়। দেখো এখানে কত দেওয়া আছে? 2 × 10⁻⁶ এই কথা দেওয়া আছে। তাহলে প্রথমে কি করতে হবে? আমাদের পাওয়ার নিতে হবে। মনে রাখবো প্রথমে হচ্ছে কি পাওয়ার নিতে হবে। পাওয়ার, প্রথমে হচ্ছে কি পাওয়ার মাইনাস, মাইনাস হচ্ছে কি লগ, পাওয়ার মাইনাস লগ, লগ তারপরে কত? লগ তারপরে হচ্ছে ফার্স্ট ডিজিট কত আছে? 2 আছে, দেখো ফার্স্ট ডিজিট কত আছে? 2 আছে, 2 আছে। এটাই আমাদের অ্যান্সার। ওকে, তারপর দেখো পার্সেন্ট থাকলে পিএইচ নির্ণয় একদম খুবই সহজ। একটা করলেই বাকিগুলো পারবা। দেখো পার্সেন্ট থাকলে এটা সূত্র কি? পার্সেন্ট টেন বাই হচ্ছে এম, এটা হচ্ছে সূত্র। এই যে পার্সেন্ট 10 এম, এটা হচ্ছে কি ভাইয়া? এটা হচ্ছে সূত্র। এবং পিএইচ নির্ণয়ের আরো কিছু কমন সূত্র আছে কি দেখো,
পিএইচ সমান মাইনাস লগ অফ হাইড্রোজেন প্লাস মাইনাস লগ অফ আলফা সি মাইনাস লগ রুট ওভার কে ওভার সি, যে কোনো সূত্র দ্বারাই প্রশ্ন আসতে পারে। এবং প্রশ্ন যদি এরকম দেয় তাহলে প্রশ্নের অ্যান্সার তারা হচ্ছে অপশন ওরকম ভাবেই দিবে, তাই চিন্তার কোনো কারণ নেই। এরপর দেখো পিএইচ থেকে পিওএইচ এর রূপান্তর। পিএইচ 7 হলে পিওএইচ কত মনে রাখবা, এই যে পিএইচ প্লাস এই যে এখানে দেওয়া আছে পিএইচ প্লাস পিওএইচ সমান আমরা 14, এটা হচ্ছে সূত্র, এটা আমরা জানি এবং এখান থেকে পিওএইচ কিভাবে নির্ণয় করতে হয় সেটা আশা করি পারো। তারপর দেখো হ্যান্ডারসন হ্যাসেলবাগ, এর এখান থেকে প্রশ্ন আসে না, দরকার নাই। এগুলো হচ্ছে পড়া, তোমাদের কাজ হচ্ছে এটা এটা শেষ করে তারপর হচ্ছে প্র্যাকটিস বুক আর হচ্ছে কি প্রশ্ন ব্যাংক সলভ করা, তাহলেই যথেষ্ট। ওকে।